হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রনাউনের একটা পার্ট নিয়ে কথা বলেছি। আজকে আরেকটা পার্টের ক্লাসিফিকেশন অফ প্রনাউনের যে প্রকারগুলো রয়েছে সে প্রকারগুলো কীভাবে ব্যবহার হয় এগুলোর বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। আপনারা দেখতেই পাচ্ছেন হেডলাইনটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রনাউনের প্রকার, ঠিক না? এই প্রকারের মধ্যে কিন্তু আমরা এই যে পার্সোনাল প্রনাউনটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, ঠিক না? গত ক্লাসে আমাদের একটা ভিডিওই ছিল আপনার পার্সোনাল প্রনাউনের, এই যে আই, মাই, মি, মাইন, হি, হিজ, হিম, এগুলো কখন, কোথায়, কীভাবে ব্যবহার হয় সেই বিষয় নিয়ে আমাদের কথা ছিল প্রনাউনের প্রথম অংশটাতে। ওকে, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই প্রনাউনের 8টা প্রকার এবং এই প্রকারগুলোর ওয়ার্ডগুলো, প্রনাউনগুলো কখন, কোথায়, কিভাবে ইউজ হয় সেই সকল বিষয়ে আজকে আমরা কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, দেখেন পার্সোনাল প্রনাউনটা তো আমরা বলেছি, এটা হলো আপনার আই, মাই, মি, মাইন, হি, হিজ, হিম, শি, দে, এগুলোর মানে পার্সোনাল প্রনাউনটার ডিটেলস আলোচনা প্রথম লেকচারে হয়ে গেছে। আজকে আমরা হলো এই বাকি প্রনাউনগুলো নিয়ে একটু কথা বলবো। দেখেন সেকেন্ড নাম্বার, আমি প্রনাউনের প্রকারটা মনে রাখার একটা কৌশল দিয়ে দিই। দেখেন PDIR, এই শব্দটা মনে রাখলে হবে, PDIR, অর্থাৎ পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন, ইন্ট্রোগেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন। দেখেন 8টা প্রকার কিন্তু প্রনাউনের চলে আসছে। PDIR এর মধ্যে কিন্তু 8টা প্রকার চলে আসে, এইভাবে মনে রাখতে পারেন আপনি। ওকে, এখন দুই নাম্বার যেই প্রনাউনের প্রকারটা রয়েছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। অর্থাৎ ডেমনস্ট্রেট শব্দের অর্থ হলো নির্দেশ করা, প্রদর্শন করা, কোনো জিনিসকে দেখিয়ে দেওয়া, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই শব্দটা থেকে আমরা এগুলো বুঝে নেব। এই ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে আসে, পরীক্ষা কিন্তু আসে কোনগুলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন, প্রশ্ন কিন্তু আসে, এজন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা 4টা প্রনাউন, একটা হলো দিস, একটা হলো দ্যাট, একটা হলো দিস, একটা হলো দোজ। এখন এই 4টা শব্দের মধ্যে আসলে পার্থক্যটা কি দেখেন। দিস হলো নিকটবর্তী সিঙ্গুলার, অর্থাৎ দিস প্যান, PEN, প্যান, তাহলে তখন হবে দিস, এবং নিকটবর্তী দিস প্যান। কিন্তু আমি যদি বলি দ্যাট প্যান, ওইখানে একটা দূরবর্তী একটা জায়গায় একটা কলম আছে, তাহলে সেটা হবে দূরবর্তী সিঙ্গুলার, তখন হবে দ্যাট। তাহলে নিকটবর্তী যদি সিঙ্গুলারকে নির্দেশ করতে দিস বসে, দূরবর্তী সিঙ্গুলারকে নির্দেশ করতে দ্যাট বসে। আর যদি এখানে 2-3টা কলম থাকে, 4-5টা কলম আছে, তখন হবে দিস প্যান্টস, নাউন টু প্লুরাল হয়ে যাবে, দিস প্যান্টস। ওকে, আর যদি বলি ওইখানে অনেকগুলো কলম আছে, দোজ প্যান্টস, ওখানে অনেকগুলো বই আছে, দোজ বুকস। তাহলে পার্থক্যটা হলো প্রথম দুইটা হলো সিঙ্গুলার, পরের দুইটা হলো প্লুরাল। প্রথমটা হলো নিকটবর্তী সিঙ্গুলার, দ্বিতীয়টা হলো দূরবর্তী সিঙ্গুলার। আর প্রথমটা হলো এখানে দিস হলো নিকটবর্তী প্লুরাল, আর দোজ হলো দূরবর্তী প্লুরাল। এটা হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টা ডেমনস্ট্রেটিভ প্রনাউনের পার্থক্য। ওকে, তাহলে দিসটা নিকটবর্তী সিঙ্গুলার, দ্যাট দূরবর্তী সিঙ্গুলার, দিস নিকটবর্তী প্লুরাল, আর দোজ দূরবর্তী প্লুরাল। তাহলে এই জায়গায় অনেকগুলো শার্ট আছে, তাহলে হবে দিস শার্টস, প্লুরাল এবং নিকটবর্তী। ওই জায়গায় অনেকগুলো পাখি দেখা যাচ্ছে, দোজ বার্ডস। ওকে, দোজ বার্ডস। ওকে, ঠিক একইভাবে এখানে একটা কলম, দিস প্যান, ওখানে একটা শার্ট, দ্যাট শার্ট। এটা হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ প্রনাউনের মূল যে 4টা, এগুলোর ইউজ। ওকে, এবং এগুলোর দ্বারা প্রত্যেকটা দেখেন আমি দেখাই দিতেছি, নির্দেশ করছি, এই জন্য এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখন আমরা 3 নাম্বার লেকচারটা দেখি। 3 নাম্বারে দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ওকে, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে বন্টন করা, টু এলোকেট সামথিং, কোনো কিছুকে বন্টন করা, ভাগ করা, আলাদা আলাদা করে দেওয়া, এটা হচ্ছে ডিস্ট্রিবিউট। ওকে, ডিস্ট্রিবিউট। এখন এই ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হচ্ছে 4টি। ওকে, যেমন দেখেন ইচ, আইদার, নাইদার, এভরি, এই 4টা হলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এখন এই জিনিসগুলো দেখেন, আমি যদি বলি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এগুলোর পরে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, প্রত্যেকে আলাদা আলাদা করে ফেলছি, কিন্তু
ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, প্রত্যেক বালক এবং বালিকা। ঠিক আছে, তাহলে ইচ বয় অ্যান্ড ইচ বয় এগুলোকে আমি আলাদা আলাদা করে ফেলছি না, ডিস্ট্রিবিউট করে ফেলছি না, মানে একটা আলাদা আলাদা করে বন্টন করে ফেলছি। এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তাহলে ইচ, আইদার, নাইদার, এভরি, এই চারটাই হলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, অর্থাৎ ওকে। তারপর আইদার অফ দ্য টু বয়েস, আইদার অফ দ্য টু বয়েস ইজ প্রেজেন্ট, দুইজন বালকের মধ্যে একজন বালক উপস্থিত। তখন মানে আইদার, নাইদার মানে আইদার অফ মানে দুইজনের মধ্যে যে কোনো একজন, নাইদার মানে দুইজনের মধ্যে একজনও না। ওকে, আচ্ছা, নেইদার অফ দ্য টু বয়েস ইজ প্রেজেন্ট, দুইজন বালকের মধ্যে কেউ প্রেজেন্ট না। এবং এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট হিয়ার, প্রত্যেক স্টুডেন্ট এখানে উপস্থিত। তাহলে এই যে ইজ এবং আইদার, নাইদার, এভরি এগুলোর পরে নাউনটা আইদার এবং নাইদারের পরে নাউনটা প্লোরাল হয়, ভার্বটা সিঙ্গুলার, কিন্তু ভার্বটা অলওয়েজই এই চারটার পরে ভার্বগুলো সিঙ্গুলার হয়। ওকে, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, আলাদা আলাদা করে ফেলে এই জন্য। এখন আমরা দেখব ইনডিফিনিট প্রনাউন। ওকে, দেখেন ইনডিফিনিট প্রনাউন, ইনডিফিনিট শব্দ থেকে আমরা এটা বুঝতে পারি। দেখেন ইনডিফিনিট শব্দটা যখন বলা হয় তখন এটা অর্থ হচ্ছে অনির্দিষ্ট, যেটা নির্দিষ্ট করা না, অনির্দিষ্ট। যেমন দেখেন আমি যদি বলি সাম, সাম মানে কিছু, সাম বুকস কিছু বই, কিছু বই মানে কয়টা বই, 2টা 3টা 5টা 10টা, কয়টা, নির্দিষ্ট না অনির্দিষ্ট। এই জন্য সাম ইজ এ ইনডিফিনিট প্রনাউন। এনিওয়ান, যে কেহ, যে কেহ মানে কি ফিক্সড কেউ না, নির্দিষ্ট কেউ না, যে কেহ মানে যে কোনো একজন, এটা নির্দিষ্ট না, এই জন্য ইনডিফিনিট প্রনাউন। দেখেন মেনি, আই হ্যাভ মেনি বুকস, আমার অনেক বই আছে। মেনি মানে কয়টা, 100, 200, 1 মিলিয়ন, 1000, বোঝা যায়? বোঝা যায় না, কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট। ঠিক আছে, কীভাবে আমি যদি বলি নান, কেহ না, কেহ না মানে কেউ না, কোনো নির্দিষ্ট ব্যক্তি না। ওকে, তাহলে এই যে সাম, এনি, মেনি, নান, এই ওয়ার্ডগুলো হচ্ছে বেসিক্যালি ইনডিফিনিট প্রনাউন, কারণ এগুলো নির্দিষ্ট কোনো জিনিসকে ইন্ডিকেট করে না, বোঝায় না, এই জন্য এগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রনাউন। এখন আসেন 5 নাম্বার আমরা দেখি ইন্ট্রোগেটিভ প্রনাউন। ইন্ট্রোগেটিভ প্রনাউন যেমন হোয়াট, হুইচ, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, এই জিনিসগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রনাউন, ঠিক না? এখন আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তখন হোয়াটটা ইন্ট্রোগেটিভ প্রনাউন। ওকে, হুইচ ইজ ইউর বুক, তোমার বই কোনটি, এটা ইন্ট্রোগেটিভ প্রনাউন। তাহলে আমরা জানি এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো বাক্যের শুরুতে বসিয়ে সেটা সেন্টেন্স থেকে কোয়েশ্চেন করা হয়। ওকে, এই জন্য এই যে কোয়েশ্চেন করা হয়, ইন্ট্রোগেট শব্দের অর্থ হলো কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা, প্রশ্ন করা। এই যে এই ইন্ট্রোগেটিভ প্রনাউন মানে যে প্রনাউনগুলো দিয়ে প্রশ্ন করা হয়, প্রশ্ন তৈরি হয়, সেগুলোকে বলা হয় ইন্ট্রোগেটিভ প্রনাউন। কিন্তু এগুলো বাক্যের রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হতে পারে, এই যে রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হতে পারে। একটু পরে স্লাইডে আমরা দেখব কখন এটা আপনার ইন্ট্রোগেটিভ প্রনাউন হবে আর কখন আপনার এটা রিলেটিভ প্রনাউন হবে, সেটা নিয়ে আমরা একটু পরে দেখব। ওকে, তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো ইন্ট্রোগেটিভ প্রনাউন হয়। তারপর হচ্ছে আত্মবাচক, নিজেকে বুঝালে, তখন হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন হয়। দেখেন রিফ্লেক্সিভ মানে আত্মবাচক। দেখেন এগুলোর পরে সিঙ্গুলার হলে সেলফ থাকে, এই যে দেখেন মাই সেলফ, হিম সেলফ, ঠিক আছে। হিজ সেলফ বলতে কোনো ওয়ার্ড কিন্তু পৃথিবীতে নেই। হার সেলফ, যখন প্লুরাল হয় তখন হয় দেম সেলফস। ওকে, এবং আওয়ার সেলফস, দেখছেন আওয়ারটা প্লুরাল এই জন্য সেলফস হয়ে গেছে, ঠিক আছে। দেমটা প্লুরাল এই জন্য সেলফস হয়ে গেছে, কিন্তু মাই, হিম, হার এগুলো সিঙ্গুলার এই জন্য সেলফ হয়েছে। তাহলে দেখে এই যে মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফস, এই ওয়ার্ডগুলো যদি থাকে সেগুলোর নাম হলো রিফ্লেক্সিভ প্রনাউন, এবং সে সেন্টেন্সের ভার্বটাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব। ওকে, আই ডু ইট মাই সেলফ, আমি এটি নিজেই করেছি। তাহলে এখন ডুটা একটা রিফ্লেক্সিভ ভার্ব আর মাই সেলফটা একটা রিফ্লেক্সিভ প্রনাউন। ওকে, এটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনটা নিয়ে তো বলেছি, এবং পরবর্তী স্লাইডে রিলেটিভ প্রনাউন নিয়ে কথা আছে, সেটা আমি বলছি। এবং এবার 8 নাম্বার দিকে আমরা দেখি রেসিপ্রোকাল প্রনাউন। রেসিপ্রোকাল প্রনাউন এটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় সময় আসে আমাদের। দেখেন রেসিপ্রোকাল প্রনাউন হলো দুইটা, একটা হলো ইচ আদার, একটা হলো ওয়ান অ্যানাদার। ইচ আদার হচ্ছে দুইজনের মধ্যে ইচ আদার বসে, যেমন দে কোয়ারেল ইচ আদার, তারা একে অপরের ঝগড়া করে। তাহলে ইচ আদার, এখন দে বলতে দুইজনকে বোঝা যাচ্ছে, কিন্তু দে বলতে যদি আরো অনেকজনকে বোঝাই তাহলে দে আর ওয়ান, দে কোয়ারেল ওয়ান অ্যানাদার।
ওকে, এটা আপনাকে ইন্ডিকেট করে দিবে কোনো না কোনোভাবে। দ্য টু বয়েস আর প্লেয়িং বা আর ফাইটিং টু ইচ আদার হবে না ওয়ান অ্যানাদার হবে? দ্য টু বয়েস, আমি কিন্তু টু বয়েস বলেছি, তাহলে দুইজনের মধ্যে যদি তুলনা হয় তখন হবে ইচ আদার, আর যদি দুইয়ের অধিক অর্থাৎ 3, 4, 5 মানে যতই হোক, এটা উপরে গেলে দুইয়ের অধিক হলেই তখন হবে ওয়ান অ্যানাদার। এগুলোকে বলা হয় রেসিপ্রোকাল প্রনাউন, মানে পারস্পরিক, যে এটা টুগেদার বোঝায়, একত্রে বোঝায়। এজন্য এই রেসিপ্রোকাল প্রনাউনটা প্রায় সময় পরীক্ষা আসে, কিন্তু এটা এই দুইটা মনে রাখতে হবে, দুইজনের মধ্যে ইচ আদার বসে, অ্যান্ড তিনজনের দুইয়ের অধিক হলেই তখন সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার বসে। ডিয়ার লার্নার্স, আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন অ্যান্ড অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রনাউন অ্যান্ড অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, একটা শব্দ আপনাদের কাছে একটা অপরিচিত মনে হতে পারে, সেটা হলো অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ হলো পূর্বসূরি, ঠিক আছে, উত্তরসূরি। আচ্ছা, তো পূর্বে কোনো জিনিসকে যেটা নির্দেশ করে আর কি, দেখেন পূর্বসূরি। দেখেন এই রিলেটিভ প্রনাউন নিয়ে 3টা রুলস আমি এখানে দিয়েছি, এই 3টা রুলস খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমাদের একটু বুঝতে হবে। যেমন দেখেন, এই যে সেন্টেন্সটা আমি প্রথমে লিখেছি, দ্য বয় ইজ মাই ব্রাদার হু ইজ প্লেয়িং ক্রিকেট, এই সেন্টেন্সটা কি রাইট অর রং? আপনাদের কাছে এটা মনে হতে পারে দিস ইজ আ রাইট সেন্টেন্স, বাট অ্যাকচুয়ালি এটা রাইট না। এই সেন্টেন্সটা রাইটটা হলো এরকম, দ্য বয়, এই যে এই ক্লজটা রিলেটিভ প্রনাউনটা আছে না, এই রিলেটিভ প্রনাউনটা কাকে নির্দেশ করে? এই যে দ্য বয়কে নির্দেশ করতেছে না? মনে রাখবেন, রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করবে তার নাম হলো অ্যান্টিসিডেন্ট। এই যে দ্য বয় হলো অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রনাউনটাকে রিলেটিভ ক্লজটাকে অ্যান্টিসিডেন্টের ঠিক পরে বসাতে হয়। তাহলে এই দ্য বয়ের পরে সরাসরি এটা বসবে, হু ইজ প্লেয়িং ক্রিকেট is my brother, ওকে। দেখেন এখন সেন্টেন্সটা ঠিক আছে, দেখেন দ্য বয় ইজ এ হু ইজ প্লেয়িং ক্রিকেট, এটা এই ক্লজটা চলে আসছে, তারপর ইজ মাই ব্রাদার। এখন হলো সেন্টেন্সটা কারেক্ট, তাহলে আগে ছিল সেন্টেন্সটা এটা ছিল ইনকারেক্ট। ওকে, তাহলে দ্য বয় হু ইজ প্লেয়িং ক্রিকেট ইজ মাই ব্রাদার, দ্য বয় যে আমার হু ইজ প্লেয়িং ক্রিকেট ইজ মাই ব্রাদার, এই যে দ্য বয় এটা আসলে কার সম্পর্কে বলছে? দ্য বয় সম্পর্কে না, হুটা কাকে নির্দেশ করছে? এই যে দ্য বয় কেনা। তাহলে রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করে, রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করে তার নাম হলো অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রনাউনটাকে অ্যান্টিসিডেন্টের ঠিক পরে বসাতে হয়, এবং এই রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করবে সে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কিন্তু ভার্ব হয়। দেখেন দ্য বয় এটা সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ হয়েছে, যদি এখানে বয়েস থাকতো তাহলে কিন্তু এটা আর হয়ে যেত। ওকে, তাহলে রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করে তার নাম অ্যান্টিসিডেন্ট, এবং রিলেটিভ প্রনাউনটাকে অ্যান্টিসিডেন্টের ঠিক পরে বসাতে হবে এরকম, এবং রিলেটিভ প্রনাউনটা যাকে নির্দেশ করবে তার মানে অ্যান্টিসিডেন্ট, সে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কিন্তু ভার্ব হয়। সে অ্যান্টিসিডেন্টটা সিঙ্গুলার হলে তার ভার্বটা সিঙ্গুলার, সে অ্যান্টিসিডেন্ট প্লোরাল হলে তার ভার্বটা প্লোরাল। ওকে, যেমন দেখেন এই যে হু, ইট ইজ আই, আমরা জানি বি ভার্বের পর কিন্তু সাবজেক্টিভ ফর্ম হয়, ইট ইজ আই। এখন হু কাকে নির্দেশ করছে বলেন তো? আই কে না? তো রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করে সেটা অনুযায়ী কি হয়? ভার্ব হয়। তাহলে আই এর জন্য ভার্ব কি হবে? এম, নট ইজ, নট আর। ইট ইজ আই হু এম ইউর ফ্রেন্ড, এটি আমি যিনি তোমার বন্ধু। তাহলে হু রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করে তার নাম অ্যান্টিসিডেন্ট, এখানে অ্যান্টিসিডেন্ট হলো আই, তাহলে আই অনুযায়ী কিন্তু ভার্বটা বসবে। দেখেন আবার হু অনুযায়ী ইজ বসাই দিয়েন না, ঠিক আছে? যেমন এখানে হু নির্দেশ করতেছে কাকে? ইউকে, তাহলে ইউ অনুযায়ী ভার্বটা বসবে। রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করে তার নাম অ্যান্টিসিডেন্ট, সে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে হবে কি? ইউ আর, ওকে, নট এম, নট ইজ। ইট ইজ ইউ হু আর লায়াবল ফর দিস, তাহলে এই হুটা নির্দেশ করছে ইউকে, এই জন্য ইউর জন্য ভার্ব কিন্তু আর হয়, নট ইজ। ওকে, ঠিক একইভাবে দেখেন এখানে হুটা নির্দেশ করছে কিন্তু হি কে, ইট ইজ হি, হু। তাহলে রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করে সেটা অনুযায়ী ভার্ব বসবে, তাহলে হির জন্য ভার্ব হবে ইজ, নট আর। ওকে, তাহলে ইট ইজ হি হু ইজ গোয়িং টু জাপান। ওকে, তাহলে রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করবে, রিলেটিভ প্রনাউনের টাকে সে অ্যান্টিসিডেন্টের পরে বসাতে হবে, নাম্বার 1। সেকেন্ড নাম্বার, রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করে সেটা অনুযায়ী ভার্ব হয়, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে সেন্টেন্স আমরা দেখি যে দে হু ইজ অর আর মাই স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট। তাহলে রিলেটিভ প্রনাউনটা নির্দেশ করছে
দেয়। এখন প্রশ্নটা হলো, মনে রাখবেন এই সেন্টেন্সটা আপনাদের কাছে ঠিক মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে কখনো দে বসে না, কখনো দ্যাট বসে না, THAT দ্যাট বসে না। ওকে, অলওয়েজ বসবে দোজ, THOSE দোজ। আমরা কিন্তু বলি না দে হু হ্যাভ কাম হিয়ার, আমরা বলি দোজ হু হ্যাভ কাম হিয়ার, সে কথাটা আমরা বলি। তাহলে রিলেটিভ প্রনাউনটা রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে কখনো দে বসতে পারে না, কখনো দ্যাট বসতে পারে না, অলওয়েজ কি বসবে দোজ। এখন হুটা নির্দেশ করতেছে কাকে? এই দোজকে। দোজকে সিঙ্গুলার না প্লোরাল? প্লোরাল হলে তার ভার্বটা কি হবে? প্লোরাল হবে, ইজ হবে না, আর হবে। দোজ হু আর মাই স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট। দোজ ওরা, হু যারা আমার ছাত্র তারা কিন্তু মেধাবী। এটাই হচ্ছে রিলেটিভ প্রনাউন অ্যান্টিসিডেন্ট নিয়ে 3টা বেসিক রুলস। ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ আমাদের লেকচারটি দেখার জন্য। পরবর্তীতে প্রনাউনের আরও 2টা লেকচার হবে। এখনও পর্যন্ত আমরা 2টা নিয়েছি, আরও 2টা ভিডিও হবে প্রনাউনের উপর। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।